হচ্ছে? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাকি? শুনি তো কার সাথে কথা বলছে। কিন্তু কারোর কথা এভাবে কান পেতে শোনাটা কি ঠিক? ধুর, জীবনে কোনো ঠিক কাজ করছে নাকি? শুনিই নেই কি বলে। রোশনি কান পেতে শোনার চেষ্টা করছে। ইয়াশ কাউকে গম্ভীর কথায় বলছে। যা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই। যা চোখ দিয়ে আমার জানের দিকে বাজে নজরে তাকিয়েছে সে চোখগুলো উপড়ে ফেলবে আর মুখে কয়লা দিয়ে এমনভাবে পোড়াবে যেন কিছু খেতে গেলেও এই নিরাদৃশ আহমেদ চৌধুরী ইয়াসের কথা মনে পড়ে। তার প্রেয়সীর দিকে বাজে নজরে তাকানোর শাস্তি এমনই নিষ্ঠুর আর ভয়াবহ হবে। ফোনের ওপাশে লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি জি স্যার। গুড, কাজটা শেষ হলে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবে। বলেই ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ইয়াসের কথা শুনে রোশনিরও কাঁপাকাঁপি করার অবস্থা। এই কাঁপাকাঁপিতে হাতে থাকা কাঁচের জগটা ফ্লোরে পড়ে ঠাস করে ভেঙে গেল। হঠাৎ এমন বিকট শব্দ শুনে ইয়াস তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলো। রাতে তুমি এখানে? আমি না মানে এই যে, হ্যাঁ, পানি খেতে উঠেছিলাম আর ভুলে জগটা হাতের থেকে পড়ে ভেঙে গেল। বলেই রোশনি কাঁচের টুকরোগুলো উঠাতে নিচে বসে পড়ল। তুমি সরো, তোমার উঠাতে হবে না। বলতে বলতে একটা কাজ লেগে রোশনির হাতে কেটে যায়। ইয়াস এগিয়ে এসে ধরতে যায়, দেখে রোশনি সরে দাঁড়ায়। আমি ঔষধ লাগিয়ে নেব বলে যেই না দৌড় মারতে যায়, এর আগেই ইয়াস এসে ওকে কোলে ধরে নেয়। ইয়াস রোশনিকে রুমে নিয়ে গিয়ে কিছু না বলে মলম লাগিয়ে তারপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আচ্ছা, তাহলে এবার আমি যাই। দাঁড়িয়ে গিয়ে বলল রোশনি। ইয়াস ওর হাতের কবজি ধরে টেনে আবারও বসিয়ে দিল। কি হয়েছে? ইয়াস কিছু না বলে রোশনির গেঞ্জির সামনে দুটো বোতাম খুলে দিল। রোশনির এই মুহূর্তে ইয়াসকে বাধা দেওয়ার সাহসটা গোলাচ্ছে না। ইয়াস সে নীল লেখা জায়গাটাতে ঠোঁট ছুঁয়ে দিল। রোশনি কোনো রকমের নিজের ট্রাউজারের দুই দিকে খাঁচে ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। ইয়াস তারপর মুখ তুলে রোশনির দিকে তাকালো। শরীরে তার মালিকের নাম লেখা হয়ে গিয়েছে, এখন ব্যাস হৃদয়টাকে দখলে নিতে হবে। ইয়াসের ফিসফিস করে বলা কথাগুলো রোশনিকে মাতাল করে তুলছে। রোশনি নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইয়াস রোশনিকে টেনে নিজের আরো কাছে আনলো। এক হাত দিয়ে রোশনির কোমর চেপে ধরল আর অন্য হাতটা ওর চুলের ভিতর ঢুকিয়ে দিল। তারপর চুলটা হালকা করে মুঠের মাঝে নিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকালো সে। ইয়াসের গরম নিঃশ্বাস রোশনির মুখে আছড়ে পড়ছে, যা রোশনিকে অস্থির করে দিচ্ছে। ইয়াসের নীল মণি বিশিষ্ট চোখগুলোর তীক্ষ্ণ দৃষ্টি রোশনিকে টানছে বারবার। ইয়াসের প্রতি দুর্বল হয়ে পড়ছে সে। ইয়াস আস্তে আস্তে ওর ছোট এগিয়ে নিয়ে যেতে লাগলো। রোশনিও কিছু না বলে নিজের চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর রোশনি নিজের কপালে নরম কিছু অনুভব করতে পারলো। রোশনি চোখ খুলে দেখলো ইয়াসের কপালে নিজের ঠোঁটের গভীর ছোঁয়া দিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ইয়াসকে ছেড়ে দিল, কিন্তু হঠাৎ ওর কি হলো কে জানে। রোশনি কিছু বলতে যাবে, তার আগে ওর হাত ধরে টেনে রুম থেকে এক ধাক্কা মেরে বের করে দিল সে। একটু ছোট, আবার কাজটা ওর পায়ে লাগেনি। ভাইয়া, অনেক রাত হয়ে গিয়েছে, এবার গিয়ে ঘুমাও, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। সাইকো শালা। রোশনি একা একাই বিড়বিড় করতে করতে যাচ্ছিল। হঠাৎ ইয়াস পেছন থেকে ডেকে ওঠে। রোশনি পিছনে ফিরে তাকায়। আড়ি পেতে কারো কথা শোনাটা ম্যানার্সলেস কাজ হয়, সো শুধরে যাও। বলেই ঠাস করে গেটটা লাগিয়ে দেয়। মানে ভাইয়া আমাকে দেখেছিল। শুভ্র ঢোক গিলে বলল রোশনি। রোশনি পানি খেয়ে রুমে এসে নীলাশা বেগমের পাশে শুয়ে পড়ল। ইয়াসের কথা শুনে রোশনি যতটুকু বুঝতে পারো, ইয়াস ওই ছেলেগুলোর কথা বলছিল। অন্য কোনো মেয়ে হলে মেবি ওরা নিয়ে ভাবতে ভাবতে ভয় আর ডিপ্রেশনের লাস্ট স্টেজে পৌঁছে যেত, কিন্তু রোশনির জন্য এগুলো স্বাভাবিক ব্যাপার। ওর নিজেরই কাউকে মেরে ফেলতে হাত কাঁপে না। আর এমনিও রোশনির লেগেই ছিল ইয়াস এমন কিছু একটা করবে, এরা ডিজার্ভও করে। কিন্তু রোশনির খটকা লেগেছে সেই জায়গায় যেখানে ইয়াসকে নিজের প্রিয়সী বলে আখ্যায়িত করেছিল। তাহলে কি ইয়াসকে ভালোবাসে? না বাসলে ওর এতটা কাছে আসে কেন আসে? তার থেকে বড় কথা, রোশনির শরীরেও মাঝে ইয়াস নিজের নাম গেঁথে দিয়েছে। এগুলো তো অকারণে হতে পারে না। উফ, আর ভাবতে পারছে না। এখনের জন্য মাথাটা বেশি না ঘামানোই শ্রেয় বলে মনে হচ্ছে রোশনির কাছে। তাই সব ছেড়ে শুধু তন্দ্রাবিলাসী মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল সে। রোশনিদের ভার্সিটি থেকে আজ শিক্ষা অভিযানে যাবে, অর্থাৎ শিক্ষা সফরে, অর্থাৎ স্টাডি ট্যুরে। রোশনি আজ অনেক এক্সাইটেড, তাই সবার আগে উঠে রেডি হয়ে শুরু করে দিয়েছে। আধ ঘন্টা পর রোশনি রেডি হয়ে নিচে এসে সবাইকে ডাকতে শুরু করলো। আরে বাহ, আজ আমার ঘুমের রানী দেখি সবার আগে উঠে গেছে। কিছুক্ষণ পর শুভ নেমে আসলো। সরি, নামতে একটু দেরি হয়ে গেল। চলো তাহলে যাওয়া যাক রহস্য উদ্ঘাটনে। আজকে একদম আগুন লাগাই দিব। আঙ্কেল, একে এখানেই রেখে যাও, না হলে ওখানে গিয়ে সত্যি সত্যি আগুন লাগিয়ে দেবে। বেশ স্বাভাবিক। রাশিদ খান, রোশনি আর শুভ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরে ইয়াস আর নোভা ওদের জন্য ওয়েট করছে। নোভাকে দেখে রোশনির মাথায় আগুন ধরে যাচ্ছে বারবার।
রোশনি এবার নিজেকে দেখে নিল। চুলে ফ্রেঞ্চ বেনি করা, সামনে দুটো চুল বেরিয়ে আছে, হোয়াইট টি শার্ট আর জিন্সের হাঁটুর অবধি স্কার্ট সিস্টেম ডাঙ্গারি, কালো টাইস, সাদা স্নিকার্স, পিছনে একটা ব্যাগ ঝোলানো যার মধ্যে আজাইরা জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। এক হাতে ওদের টিমের কালো ব্যাজ আর অন্য হাতে ঘড়ি, আর শুধু মুখে পাউডার, কারণ রোশনি মেকআপ করতে পারে না। যাই হোক, মোটামুটি ঠিকঠাকই কিউটি লাগছে। তারপর নোভার দিকে দেখালো। ওরে বেশি সুন্দর লাগতেছে। কিরে যাবি না? রোশনিকে ঝাঁকিয়ে বলল। চল। ইয়াস ড্রাইভ করছে আর পাশে নোভা বসে বকবক করছে। রোশনি, শুভ আর রাশিদ খান পিছনে। রোশনি দু হাত গুজে নোভাকে দেখছে। এই ইয়াসটাও না, আজকে ইয়াস রোশনির সাথে কথা দূর তাকায় ওটি। এই রোশনি, তুমি কিছু বলছো না কেন? মুখে ঠান্ডা পাইছে তাই। হ্যাঁ, তুমি তো খুব ফানি। হাউ ফানি? তারেক মেহতা কা উল্টা চশমার স্ক্রিপ্ট রাইটার তো আগে আমিই আসছিলাম। হাউ ফানি? নোভার হাসিটা রোশনির গা জ্বলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো তো বাইক নিয়ে আসতাম। রোশনি এগুলো মনে মনে ভেবে ভেঙচি কাটলো। তারপর ওর চোখ ফ্রন্ট মিররে পড়াতে ইয়াসের সাথে চোখাচোখি হয়ে গেল। রোশনির কালকের রাতের ঘটনা মনে পড়াতে তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে নিল। গাড়ি এসে থামালো বাস স্টপের কাছে। সেখানে আগে থেকে সবাই উপস্থিত ছিল। রোশনি দৌড়ে ওর ফ্রেন্ডসদের কাছে গিয়ে গ্রুপ হাগ করলো। কি রে, টোকাইটা কই? কইলো তো আইতাছে। ওর নাম অনু। চল চল, আপনি বাপকে মত শিখা। কিছুক্ষণের মধ্যেই অনু এসে উপস্থিত হলো, আর এসেই শুভর সাথে চোখাচোখি। অতঃপর দুজনে ব্লাস্ট, কিন্তু কিচ্ছু বলছে না। খারাপ মহিলা। এতক্ষণ কি রাস্তায় ময়লা কাটাইতেছিলি? কথায় না পারলে এমন মুখ বানাইতেই হয়। তোরা বাস উঠবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? সবাই গিয়ে বাসে উঠে পড়লো। শুভ অনুকে নিজের পাশে বসিয়েছে। রাতুলও ওর সাথে বসতে চেয়েছিল, কিন্তু তার আগে শুভ ট্রেনে বসিয়ে দেয়। দীপু আর সুপ্তি একসাথে, কারণ এ দুইটা সারাক্ষণ খাওয়া দাওয়া নিয়ে থাকে, সো একসাথে বসে খেতে পারবে। কাশিয়ার সিট একটা কিউট ছেলের সাথে পড়েছে, তাই সেও খুশি। তবে এবার ঝামেলা ইয়াসকে নিয়ে। ইয়াস কার সাথে বসবে? নোভা সেই কখন থেকে ইয়াসকে তার সাথে বসার জন্য ডাকছে, কিন্তু ইয়াস যেন ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে। তখনই রোশনির বাবা আসলো। আহের, ইয়াস, তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলো, টিচারের জন্য আলাদা বাস আছে। ইয়াস খেয়াল করে দেখলো পাশের বাসটা থেকে ডায়না ম্যাম কেমন করে ভাবে যেন তাকাচ্ছে ইয়াসের দিকে, তাকিয়ে আছে আর ইশারায় ডাকছে ও। ইয়াস এখনো কিছু বলছে না। কি হলো? কিন্তু এদিকে রোশনি আছে ও ড্যাম কেয়ার অ্যাটিটিউড নিয়ে। তার সাথে তার কিছু আসে যায় না ইয়াস কার সাথে বসলো না বসলো নিয়ে। রোশনি ইয়াসকে পাশ কেটে চলে যাচ্ছিল, তখন ইয়াস ওর হাত ধরে আটকায়। না মানে আমার এই বাসে থাকাটা ইম্পর্টেন্ট। আসলে আপনি তো জানেননি, রশনির বাসে উঠলে ভমিট প্রবলেম হয়, আর ওর হাতটাও কেটে গিয়েছে, তো ওর সাথে কারো থাকাটা দরকার। ইয়াসের কথা শুনে নোভার মুখটা যেন একদম শুকিয়ে গেল। রাশিদ খান কিচ্ছু বললেন না, শুধু মুস্কি এসে সম্মতি দিলেন। তারপর টিচার্সদের বাসে উঠে পড়লেন তিনি। আমি আপনার সাথে বসবো না। ইয়াস এমন একটা ভাব করলো যেন ও শুনেনি রোশনি কি বলেছে। টেনে নিয়ে গিয়ে ওর সাথে বসিয়ে দিল। অসহ্য। অন্তর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ কারো ডাকে তার দিকে তাকালো। অধরাকে দেখে কান থেকে ইয়ারফোন করে এক ঝটকায় দাঁড়িয়ে গেল সে। জি? আমি কোনো সিট পাচ্ছি না, তোমার পাশে একটা খালি সিট দেখলাম, তাই। জি জি জি, আপনি আসতে পারেন। না মানে যদি জানলার পাশে। অন্তর তাড়াতাড়ি করে বেরিয়ে অধরাকে জানালার পাশে সিটে বসতে দিল। কি হলো, তুমি বসো। জি অবশ্যই। অন্তরও পাশে বসে পড়ল, কিন্তু অন্তরের এমন লাজুক ব্যবহারে অধরার বেশ হাসি পাচ্ছে। দেখি তো লিপস্টিকটা কেমন লাগছে। বলেই ব্যাগের থেকে ছোট আয়নাটা বের করে মুখের সামনে ধরো। ঠিকঠাকই আছে, তবে আরেকটু ঘষে নিই। যেই ভাবা সেই কাজ। ব্যাগের থেকে লিপস্টিক বের করে আবার ঠোঁটে ঘষা শুরু করে। এত লিপস্টিক লাগানোর দরকার নেই, আমি অল্পতেই সন্তুষ্ট। হঠাৎ কারো এমন ফিসফিসিয়ে কথা শুনে সারা আজকে উঠে পাশে তাকায়। শেহের, আপনি হুস, এখানে কিভাবে? কিন্তু এদিকে বাস চলার কিছুক্ষণের মধ্যে রোশনির বমি স্টার্ট, কিন্তু ইয়াস কোনো ঘৃণা ছাড়াই ওকে সামলাচ্ছে। শেষে ক্লান্ত হয়ে রোশনি ইয়াসের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। রোশনির প্রতি ইয়াসের এত কেয়ার দেখে নোভার কেন যেন খুব কষ্ট হচ্ছে। ওকে রাতুলের সাথে বসতে হয়েছে। রাতুল চোখ বন্ধ করে বাসের সিটের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। শুভ আর অনু টুকটাক কথা বলতে বলতে যাচ্ছে, আর দীপু অ্যান্ড শক্তি। দোস্ত, পাও বাজিটাতে আর একটু লোভ। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নিউজ ডায়েরি
ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন প্লিজ প্লিজ। আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। চুপচাপ যা পাইছস তা খা, নইলে কপালে এটাও জুটবো না। প্রায় 1.5 ঘন্টা পর সবাই গন্তব্যে এসে পৌঁছায়। গ্রাম টাইপের একটা জায়গা। ঘুমানোর কারণে রোশনির এখন ফ্রেশ লাগছে, তাই উঠেই বন্ধুদের সাথে লাফালাফি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর সবাইকে লাঞ্চ করার জন্য ডাকা হলো। রোশনির হাত কাটা, তাই ইয়াসকেই খাইয়ে দিতে হচ্ছে। আর রোশনির ইয়াসের হাতে খাওয়ার অভ্যাস আছে, তাই আর ঝামেলা করলো না। বিকেলে চলো তাহলে যাওয়া যাক শিক্ষা সফরে। এই গাছপালা দেখে আবার কি শিখবো? রাশিদ খান চোখ রাঙিয়ে তাকালেন। এক এক করে সব টিচাররা বিভিন্ন জিনিসের অর্থাৎ জায়গার ব্যাপারে জ্ঞান দিচ্ছে, যার এক আনাও রোশনি আর ওর টিমের মাথায় ঢুকছে না। এর থেকে তো মশার ঘ্যান ঘ্যান শোনাও অনেক ভালো। এরা কবে চুপ করবো? এগুলো ফার্স্ট টাহা দিয়া কেউ চুপ করা। তোমার এবার নিজেদের মতো ঘোরাফেরা করতে পারো, তবে তোমাদের সঙ্গে আমাদের টিচাররাও থাকবে। আবার আরেক ভেসেল। দোস্ত তাড়াতাড়ি নাম, কেউ আইসা পড়বো। তুই লাস্ট আমটা ধর। বলেই হাতে থাকা আমটা নিচে ফেলে দিল, আর অন্তর তাও ক্যাচ করে নিল। তারপর তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে গেল রোশনি। এই কে রে আমার কাছের আম পারে? কারো ভারী কণ্ঠ শুনে রোশনি আর অন্তর একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকায়। খাইছে রে। জান বেইসানি হ্যান্ড টু বেস। ওদের আর পায়কে এক দৌড়েই ভ্যারিস। আমার এই গাছে উঠতে পারার প্রতিভার জন্য আজ তোরা আম খেতে পারবি। রবীন্দ্রনাথের নোবেলটা তোর আইনা দিমু। দোস্ত এই দেখ সিএনজি। ওহ, আমি তো মনে করছিলাম ক্যাটরিনা কাইফ দাঁড়ায় আছে। আজ এর কথা রাখ আর আমার সাথে আয়। তুই আবার কি করবি? দেখ আম পাড়া শেষ, এবারে স্পটে ফিয়া চল। চুপ থাক তো, চাচা যাবেন? সিএনজি ওলা আঙ্কেলের উদ্দেশ্যে বলল। কই যাবে? আমরা না, আপনি যাবেন? মানে আমার গড়ে দেখে কি আপনি কিডন্যাপার মনে হয় নাকি? এমন লোক দেন কেন? হ্যাঁ আচ্ছা যাই হোক, মেইন পয়েন্টে আসি। আমার ছোট থেকেই শখ ছিল সিএনজি ওয়ালি হওয়ার, কিন্তু আব্বু কিনে দিল বাইক। তাই বলছিলাম কি, আপনার সিএনজিটা যদি এই নিরীহ মেয়েটাকে একটু চালাতে দিতেন। মামা তুই সিএনজিও চালাইতে পারোস? লেখাপড়া ছাড়া এমন কোনো কাজ নেই যা রোশনি পারে না। পড়ালেখার সাথে রান্নাটাও অ্যাড কর, তুই এইটাও পারোস। শালা মিথ্যুক, ওই দিন কাপ নুডলস রান্না করে খাওয়াইলাম। এতক্ষণে এই সিএনজি ওলা আঙ্কেল বুঝে গিয়েছে যে এদের মাথায় সমস্যা আছে, তাই উনি সুযোগ বুঝে কেটে পড়েছিলেন। আরে চাচা আপনি আবার যান কই? তোর নানির জাস্ট কিডিং। শেষে অনেক রিকোয়েস্টের পর গিয়ে চাচা মানল। রোশনি ভুম ভুম করে সিএনজি চালাচ্ছে। আপনি সব সময় সবাইকে আপনার সিএনজিতে উঠিয়ে তার গন্তব্যে পৌঁছে দেন, তাই আজ আমিও আপনাকে একটা রাইড চড়লাম। আর থ্যাংক ইউ সো মাচ আমার ড্রিমটা ফুলফিল করার জন্য। তাই আপনার জন্য থাকছে কেয়া কসমেটিক্স থুকু টিম তুফানের পক্ষ থেকে এই প্যাসটা আর এই 2টা আম। আচ্ছা আমরা এবার আসি, চল অন্তর। সিএনজি ওলা আঙ্কেলের কেন যেন রোশনির বিহেভিয়ারটা খুব ভালো লাগলো। কিরে তোরা আমাগরে রাইখা কই গেছিলা? আম পারতে। আর তোরা জানোস আমাগো রোশনি আফামনি সিএনজিও চালাতে পারে। ওর জন্য আমাদের গ্রুপ লিডার। এসব কথা পরে, আগে বল আম কই? গাছে ওঠা থেকে শুরু করে সিএনজি চালানো, ফুল চুরি করা, মারপিট, কানামাছি, চোর পুলিশ খেলা, মানে যত ধরনের বাদরামি আছে সব করে ফেলেছে। ওদের কাছে যেন এটা শিক্ষা সফর না, কোনো পিকনিক। আর ইয়াসও এতে কিছু বলেনি। রাতে সবাই ক্যাম্পের বাইরে গোল করে একসাথে বসে আড্ডা দিচ্ছে। এমনি আজাইরা বসে থাকতে ভাল লাগে না, কিছু একটা ভাব। শোকে থাকলে ভূতে কিলায়। ইউ স্টুপিড, শাট আপ। টুথপিক। ইন্সপায়ার বাই বাংলা সিনেমা। তখনই রোশনি খেয়াল করলো ডায়না ম্যাম ইয়াসের টেন্ট থেকে হাসতে হাসতে বের হয়ে নিজের টেন্টে ঢুকে গেল। কি ভেবে রোশনি একটা টেডি স্মাইল দিল। রোজই আমাদের ক্লাস দেয় না, চল আজকে আমরা এই ডাইনির ক্লাস নিব। বাঁকা হেসে বলল রোশনি। ডায়না ম্যামের টেন্টের ভিতরে বসেছিল। তখনই হঠাৎ মনে হলো কে যেন তাকে পর্যবেক্ষণ করছে। তাই তিনি উঠে বাইরে গিয়ে একবার দেখে আসলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তাই তিনি আবার নিজের টেন্টের ভিতরে চলেই যাচ্ছিলেন। তখনই মনে হলো যেন তার পাশ দিয়ে দ্রুত বেগে কিছু একটা গেল, যার ফলে তার শরীরের কিছুটা অংশ ক্ষণস্থায়ীভাবে শীতল হয়ে উঠল। কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না। মনের ভুল ভেবে আবার নিজের টেন্টে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ কে যেন পাতলা বিকট স্বরে তার নামে ডেকে উঠল। এখন তার ভয় হচ্ছে, গলা শুকিয়ে আসছে।
কিরে ডাইনি, তোকে ডাকছি কানে যাচ্ছে না? কি? তোর জীবনের কল। হঠাৎ কাঁধের উপর কারো হাতের শীতল স্পর্শ পড়ায় ডায়না ম্যাম কেঁপে ওঠেন। তবে পিছনে ফিরে এবারও কারো দেখা মিলল না, কিন্তু যেই না সামনে পেলেন নিজে থেকে কিছুটা দূরে সাদা রঙের একটা অবয়ব দেখতে পেলেন। ডায়না ম্যামের গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, তবুও কোনো রকম হালকার উপর ঝাপসা চিৎকার করলো। আমার তো। এই একদম চুপ কর, গরিবের রানু মণ্ডল। কিন্তু দুইটার পার্থক্য কি? হোয়াট এভার। কে আপনি? তোর আশিক। আমি সেই নার্সারি থেকে তোকে পছন্দ করতাম, কিন্তু তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি। তাই আমি খান হেলালের গান শুনে তিলে তিলে নিজেকে শেষ করে দিয়েছি, আর এখন সেটার প্রতিশোধ নিতে এসছি। আমার তো এমন কারো কথা মনে নেই যে আমাকে নার্সারিতে থাকতে প্রপোজ করেছিল। মনে থাকবে কি করে? তখন তো তুই নার্সারিতে ছিলি। তাহলে আপনিও ভুলে যান না। এত সহজে না বেবি, আমার কাছে পৌঁছতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এবার তোমাকে ডায়না থেকে নিজের ডাইনি বানিয়ে নিয়ে যাব। এই বিকট হাসি শুনে ডায়নার পুরো শরীর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। সাদা অবয়বটা আস্তে আস্তে ডায়নার দিকে এগোতে শুরু করলো। নো প্লিজ। এবার অবয়বটা তাকে জড়িয়ে ধরার জন্য ঝাঁপিয়ে পেলো, আর ডায়না ম্যাম ওখানেই বেহুশ। রোশনি এবার সাদা চাদরটা থেকে বেরিয়ে আসলো, আর সানা হরর সাউন্ড এফেক্টটা বন্ধ করে দিল। দীপু, ভিডিও করছিস তো? চল ম্যামের এই চমৎকার পোজের সাথে কয়েকটা ছবি তুলি। গুড আইডিয়া। আফটার ক্লিকিং মোর দেন অন কালার অফ পিকচার, কেউ পানি ছিটা মাইরা এরে উঠাতো। কি রে, কি হলো দে? হঠাৎ কি হলো ওদের কে জানে, সবাই মুখে একরাশ আতঙ্ক নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লো। এবার রোশনির কাঁধেও কেউ হাত রাখলো, কিন্তু রোশনি এতে একটুও ঘাবড়ালো না, নিজের ড্যাম কেয়ার অ্যাটিটিউডটা বজায় রাখলো। আমি মানুষটা ভয় দেখাইতে পিএইচডি করে রাখছি, আর তোরা আমারে ভয় দেখাতে চাস? আহা, অনু, শর্ত, ভাল্লা, নীল ভাইয়া, তুমি? আমি রোশনির মতো শয়তান মেয়ে আর দুটো দেখিনি। আমি এমনিতেই সফট হার্টের, আর আমার এই সফট হার্টটার উপর আপনার মেয়ে অ্যাটাক করতে চলেছিল কি অলরেডি করে দিয়েছে। কথাগুলো এক দমে বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো মিস ডায়না। এদিকে রোশনি আর ওর পুরোটি মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। রোশনি, উনি একমাত্র এসব কি বললেন? ম্যাম, পাপা শুনতে পাইনি, তাই আরেকবার যদি একটু বলতেন। জাস্ট শাট আপ। এত কিছু করার পরও এদের একটুও লজ্জা হচ্ছে না। তোমরা এই বাজে কাজটার জন্য অবশ্যই শাস্তি পাবে। কানে ধর্ম নাকি স্কেলের বাড়ি? ডায়না ম্যাম তোমাদের যে শাস্তি দিবে তোমাদের সেটা মাথা পেতে নিতে হবে। বাড়ি দিয়ে মাথায় মারবো। ডাইনার ফোনে ওই সময় ভিডিওটা সেন্ড করে দিল। হঠাৎ ফোনের নোটিফিকেশন আসায় ডায়না চেক করে দেখেন রোশনি একটা ভিডিও পাঠিয়েছেন, যা তার ভয় পাওয়ার টাইম থেকে শুরু করে বেহুশ হওয়া পর্যন্ত। ভিডিওটা দেখে ডায়না ম্যাম রাগী প্লাস অসহায় দৃষ্টিতে রোশনির দিকে তাকালেন। ম্যাম, আমাদের যে শাস্তি দেবেন আমরা সেটাই মেনে নিব। এখন এদের কোনো শাস্তি দিতে গেলে নিশ্চয়ই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিবে। তার থেকে ভালো আজকে ছেড়ে দিই না। মানে বলছিলাম কি, ভুল তো মানুষই করে, আর এই বাচ্চাদের এখন আবার কি শাস্তি দিব? নো ম্যাম, ইউ রিয়েলি ডিজার্ভ পানিশমেন্ট। প্লিজ আমাদের শাস্তি দিন। না, তোমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। দেখছিস ম্যামের মনটা কত বড়। একদম মহাশূন্যের থেকেও বড়। আচ্ছা ম্যাম, এত বড় মন এতটুকু একটা শরীরে কিভাবে অ্যাডজাস্ট করেন বলুন তো? হয়েছে, এবার চুপ করো। ওনার মনটা সত্যি অনেক বড় বলে আজ তোমরা বেঁচে গেলে। এবার সবাই রেস্ট নিয়ে ঘুমাও। বলেই রাশিদ নিজের টেন্টে ফিরে গেলেন। রোশনি ইয়াসের দিকে তাকিয়ে একটা কিলার লুক দিয়ে সামনের চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে দিল। পরের দিন সন্ধ্যায় সবাই ঘুরতে যাবে বলে বের হয়েছে, কিন্তু হঠাৎ আকাশের রং পাল্টে যায়। হয়তো বৃষ্টি হবে, বলতে না বলতেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। এখন আবার বজ্রপাত এতে যোগ হয়েছে। আজ যাওয়া হবে না, তবে এখানেও তো থাকা যাবে না। সমস্যা নেই, সামনে আমার একটা ফ্রেন্ডের ফার্ম হাউস আছে, আর আমরার কাছে সেখানে চাবি আছে, তো আমরা আজকে রাতটা সেখানে কাটাতে পারি।
রশিদ তার বন্ধুর সাথে কথা বলে নিল। সেখানে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে। এবারও রোশনি ইয়াসের পাশে বসেছে, কিন্তু এখন আর ওর বমি আসছে না, উল্টো এনজয় করে যাচ্ছে। পুরো বাসটা অন্ধকার, শুধু ড্রাইভারের সামনে লাইটটা জ্বলছে। সবাই গান, কবিতা, শয়তানি, ফাজলামি, ঝগড়া, আন্তঃক্ষরী গেম, রোমান্স করতে করতে যাচ্ছে। ইয়াসও ভেবেছিল বিজলি চমকার আওয়াজে ভয় পেয়ে রোশনি ওকে জড়িয়ে ধরবে, কিন্তু বেচারার ভাগ্যটা যে অতটাও ভালো নয়। যেখানে বাসে সবাই বজ্রপাতের আওয়াজে কাঁচুমাচু হয়ে যাচ্ছে, সেখানে রোশনি সেই বজ্রপাতের শব্দ ফোনে রেকর্ড করছে নিউ রিংটোন দিবে বলে। ইয়াস নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে গালে হাত রেখে বসে পড়ল। এদিকে সানা অস্বস্তির সাগরে ডুবে আছে, কারণ এই সেহের বারবার তার ঠোঁট কামড়াচ্ছে। সেহের আবার সানার ঠোঁট কামড়ে দিল। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা, আমাকে কামড়ানো তাই না? সানা সেহের গালে হাত রাখলো, তারপর আস্তে আস্তে নিজের একদম কাছে নিয়ে আসলো। সানা এবার জোরে সেহের ঠোঁটে কামড় বসিয়ে দিল। সেহের চিৎকার করে যে মুখ দিয়ে হাত চেপে ধরলো। যা করলে এটা এখন তোমার উপর ভারী পড়বে জান। ফিসফিস করে বলে সেহের সানার ঠোঁট নিচে দখলে নিয়ে নিল। খুব ডিপলি কিস করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওরা রাশিদের বন্ধুর ফার্ম হাউসে এসে পৌঁছালো। আজকের দিনটা পুরো ফিকে হয়ে গেল। বাইরে না হোক, এখানে থেকেও তো আমরা এনজয় করতে পারি। হাউ ব্রুভ হাউ? মিউজিক প্লে তো এখানেই আছে, সো লেটস হ্যাভ সাম মিউজিক অ্যান্ড এনজয় দ্য নাইট। আই গট ইউর বিট। আমার তো খুবই টায়ার্ড, রুমে গেলাম, তোমার ইনজয় করো। ইন্টেলিজেন্ট মাইয়ার ইন্টেলিজেন্ট ফাদার। সেহের আর সানা একসাথে ডান্স করছে। দুজনের ঠোঁটের করে মুচকি হাসি, আর আই কন্ট্যাক্ট তো আছেই। কাশিকা বাসের ওই কিউট ছেলেটার সাথে ডান্স করছে। তোর চিপসের প্যাকেটটা বেশি বড়, ওটা আমারে দে। আরে দুইটা একই। এত বুঝলে দিতেছস না কেন? কজেটা আগে আমি পাইছি। তুই দিবি নাকি আমি সিনায় নিমো? সুপ্তি দীপুর হাত থেকে চিপসটা নিয়ে নিল। এমন একটা ভাব নিল যেন বিশ্ব জয় করে ফেলেছে। এদিকে অন্তর আর অধরা পাশাপাশি বসে আছে। অন্তরের ভয় হচ্ছে অধরাকে ড্যান্সের জন্য প্রপোজ করতে। শেষে অধরাই বলে ফেলল, চলো আমার সাথে ডান্স করবে। বলেই অন্তরের প্রত্যুত্তরে অপেক্ষা না করে বেচারাকে টেনে নিয়ে গেল। আর সিঙ্গেল বলে? সিঙ্গেল লাইফ ইজ দ্য ঝাঁকানাকা। ওদের কথা শুনে মুচকি হাসলো রাতুল। গিয়ে যেই না ওরুকে ড্যান্স করার জন্য বলবে, এর আগেই শুভ এসে ওকে নিয়ে যায়। রাতুলের খারাপ লাগে ঠিকই, কিন্তু কিছু বলে না, বসে পড়ে। এদিকে ইয়াস রোশনিকে দেখি নোভার সাথে নাচছে, আর রোশনির এক্সপ্রেশন বি লাইক আই ডোন্ট ইভেন গিভ এ শিট অ্যাবাউট ইট। কিন্তু ভিতরে ঠিকই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। গান চলতেছে, ব্রো ইউ হ্যাভ টু বুঝতে হবে এটা রোশনি। হঠাৎ জানি ভাই এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করে ফেলছি, বাট প্লিজ ডোন্ট বি বিরক্ত অ্যাট মি। তো হঠাৎ একটা ছেলে রোশনির সামনে আসে। উইল ইউ বি মাই ডান্স পার্টনার? কথাটা শুনে সামনে তাকিয়ে রোশনি পুরোই অবাক। নাহিদ আপনি? ইয়া, আমিও ভার্সিটির স্টুডেন্ট। এতক্ষণ তো দেখিনি। তুমি বিজি মানুষ, আমাদেরকে কি আর চোখে পড়বে? তুমি কিন্তু এখন আমাকে রিপ্লাই দাওনি। রোশনি এবার ইয়াসকে দেখিয়ে দিল, আর ও আর চোখ এদিকেই তাকিয়ে আছে। রোশনি নাহিদের হাতটা ধরে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিল। রোশনি বুঝতে পারছে যে নাহিদ ওকে খুব বাজেভাবে টাচ করার চেষ্টা করছে। ইয়াসও এটা লক্ষ্য করলো, কিন্তু কিচ্ছু বলো না। রোশনির রক্ত মাথায় উঠে যাচ্ছে। নাহিদ এবার আস্তে আস্তে ওর কোমরের দিকে হাত বাড়াতে লাগলো। রোশনির মেন্টাল ব্যালেন্স এবার পুরো বিগড়ে গেল। রোশনি নাহিদের হাতটা মুচড়ে ধরে চর বসিয়ে দিল। হঠাৎ এমন কিছু ঘটায় পুরো মহলটা থমথমে হয়ে গেল। আজ তোর ভাগ্য ভালো যে ছেড়ে দিলাম, অন্য কোনো দিন হলে তোকে কেটে বারবিকিউ বানিয়ে দিতাম। বলেই বড় বড় কদম ফেলে আজও যেই রুমটা থাকবে সেখানে চলে গেল। নাহিদ গালে হাত দিয়ে রোশনি যাওয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো অপমানের প্রতিশোধ নেব, মিস রোশনি এনায়েত খান। ভার্সিটিতে আজ রোশনিদের ক্লাসের সবাই একসাথে মিলে উড়াধুরা ড্যান্স করছে, কারণ ডায়না ম্যাম জানিয়েছেন আজ ইয়াস ওদের ক্লাস নিবে না, কারণ ও কিছু সমস্যার কারণে ভার্সিটিতে আসেনি। এতদিনে ইয়াস ওদের জীবনটা তামাতামা করে ছেড়েছে। ছেলেরা তো ভয় পায়, সে তার সাথে এখন মেয়েরা একটু একটু ক্রাশ খায় আর একটু ভয় পায়। আর ওরা যে শুধু নাচানাচি করছে তাই না, সাথে কেক, পার্টি, বোম, চারদিকে স্ট্রিমার্স দিয়ে ডেকোরেট করা, মানে পুরাই ঝাঁকানাকা পার্টি। লেটস নাচো। হঠাৎ কে যেন গেটে নক করলো। এখন আবার কে আসলো? মনে হয় অন্তর আসছে। ওই তো এখনো আসে নাই। মেবি দাঁড়া, আমি জায়গা গেট খুলে দিয়ে আসি। ওকে। সানা কেক হাতে নিয়ে গেল, যাতে খুশির খবর আর কেক একসাথেই খাওয়াতে পারে।
গেট খোলার পর। আম্মা? কারণ গেটের বাইরে যে স্বয়ং ইয়াস দাঁড়িয়ে আছে। ইয়াস ভ্রুকুসকে ওর দিকে তাকিয়ে আছে, তারপর ক্লাসরুমের ভিতরে তাকালো। কি হচ্ছে কি এখানে? কিরে চল, আজকে পুরা ফাটাইলাম জীবনের সব দুঃখ বেদনা ভুইলা এই দিনটাতে আনন্দ ফুর্তি কইরা শখ আনন্দ মিটাইমু। সানার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বোবা হয়ে গেলি নাকি? সামনে দেখ। কেন, আমার জামাই আসছে নাকি? সামনে তাকিয়ে ওর অবস্থাও খারাপ হয়ে গেল। মাম্মা, আমার জীবনে এত বেদনা কেন? ইয়াস চোখ রাগিয়ে দাঁড়িয়ে আছে। জীবনের আনন্দ স্ফূর্তি শখ মেটানো হয়ে গিয়ে থাকলে এখন কি আমি জানতে পারি এখানে কি হচ্ছে? আনন্দ ফুর্তি তো শেষ হইছে। ইয়াস জোরে ধমক দিয়ে ওঠো। ইয়াসের ধমকে সবাই ইয়াসের দিকে আর তাড়াতাড়ি মিউজিক অফ করে দেয়। কিছু জিজ্ঞেস করছি। রোশনি কি বলবে বুঝতে না পেরে তাড়াতাড়ি সানার হাত থেকে কেকটা নিয়ে ইয়াসের সামনে ধরলো। হ্যাপি বার্থডে নীল ভাইয়া, মানে স্যার। ও রিয়েলি? তা আজ যে আমার বার্থডে সেটা তো আমি জানলামই না, তোমরা জানলে কিভাবে? আর কেকও দেখছি অলরেডি আমাকে রেখেই কাটা হয়ে গিয়েছে। মানে? শাট আপ। ইয়াসের চিৎকার শুনে সবাই কেঁপে ওঠে। ধুর, আজকেও কানে ধরতে হলো। যখন থেকে এই জল্লাদ চৌধুরীটা এসছে না, আমার জীবনটা পুরো তেজপাতা বানিয়ে রেখে দিয়েছে। রোশনি এগুলো বলতে বলতে বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছিল, কারণ ওর বাইক রিপেয়ারিং এর জন্য পাঠানো হয়েছে আর ও গাড়িতে বমি করে, তাই রিক্সা। তখন রোশনি খেয়াল করলো দুটো ছেলে সিগারেট খাচ্ছে আর রোশনি দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে। কিছুক্ষণ পর ওরা এগিয়ে আসতে লাগলো। উফ, আমার না। উফ, আসো আসো, ইয়ো আসো আসো। কারাটে আমার বাপে তোকে লগে পিরিত করবার লাগা শিখায় নাই। রোশনি কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে একটা হুডি পরা ছেলে এসে ওই ছেলেটার হাত মুছড়ে এক ঝটকায় ভেঙে দেয়। ও মা! ঝালসারা সস আর মেয়েদের দিকে বাজে নজর আমি কখনোই সহ্য করি না। ক্যা বাত ক্যা বাত। এই, এটাকে এখান থেকে নিয়ে যা। ওই সিগারেট খোরটার সঙ্গী এসে ওকে নিয়ে গেল, তাও আবার কাঁপতে কাঁপতে। সেখানে অমন কেউ ছিল না, তাই এটা কারো চোখে পড়েনি। ছেলেটা চলে যাচ্ছিল দেখে রোশনি তাড়াতাড়ি দৌড়ে তার কাছে গেল। আরে কই যান, সোনা মুখখানা তো দেখি, কেউ ওদের এভাবে ধুয়ে দিল। রোশনির কথায় ছেলেটা মুচকি হাসলো, তারপর নিজের মাথা থেকে টুপিটা সরিয়ে দিল। আরে আম্মা, তুমি? রোশনি গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। আই মিস ইউ সো মাচ বেবি। ছেলেটার নাম আরিয়ান, কিন্তু রোশনি আরু বলে ডাকে। আর ছেলেটা রোশনিকে রস পেই বলে ডাকে। আর হ্যাঁ, এটা রোশনির ছোটবেলার ফ্রেন্ড। আরিয়ানের বাবার ট্রান্সফার হতে ওরা বাসা ছেড়ে চলে যায়। আই মিস ইউ টু বেব। এখন আমাদের বাসায় যাবি, চল। তোদের বাসায় যাচ্ছিলাম, বাট রাস্তায় তোকে দেখলাম, তাই ভাবলাম ফলো করি, পরে সারপ্রাইজ দেব। বাট তার আগেই ওই ছেলেগুলো চলে আসলো। কিন্তু ছন্দের দিক দিয়ে কিন্তু তুই রিপনদাকেও ছাড়িয়ে গিয়েছিস। সো ফানি। তারপর ওরা একসাথে রোশনিদের বাসায় চলে আসে। ইয়াসের এই নতুন নমুনাটাকে দেখে প্রচুর মেজাজ গরম খারাপ হচ্ছে। রশনিকে আজ আমি কানে ধরিয়েছিলাম বলে আমার সাথে বাড়ি ফেরেনি, কিন্তু দেখো এই আরিয়ানের সাথে ঠিকই ফিরেছে। ডিসকাস্টিং। আর রশনিওটা না এই আরিয়ানকে নিয়ে একটু বেশি মাতামাতি করছে। ডিসকাস্টিং। এগুলো ভাবতেও এখন ইয়াসে জাস্ট ডিসকাস্টিং লাগছে। সন্ধ্যায় আরিয়ান চলে যাওয়ার পর রোশনি নিজের রুমে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ কোথা থেকে ইয়াস এসে এক টানের রোশনির কান থেকে হেডফোন খুলে ফেলে। তারপর ওরা হাত ধরে টেনে নিয়ে গিয়ে পড়ার টেবিলে বসায়। পড়া স্টার্ট করো, যা বলেছি সেইটা করো। কিন্তু আমার পর টাইম তো বিকেলে। দেখো আমার মেজাজ খারাপ করবে না, পড়া বের করো। রোশনি আজকেও পড়া শিখেনি, তাই আতঙ্কে আছে। মানে ভাইয়া আমি আজও শিখনি, রাইট? রোশনি মাথা নিচু করে বসে আছে। ইয়াস স্কেলটা দিয়ে টেবিলে জোরে একটা বাড়ি মারলো। এতে ওর হাতেও পুরো লাল হয়ে গিয়েছে, একদম রক্ত বের হচ্ছে ফেটে। রোশনি এখন প্রচুর ভয় হচ্ছে। ইয়াসের হাতটা যে একটু ছুঁয়ে দেখবে তারও সাহস পাচ্ছে না। ও বুঝতে পারছে না আজ হঠাৎ ইয়াস এমন কেন করছে। ভাইয়া, তোমার হাত দিয়ে রক্ত পড়। চুপ। রোশনি চুপ হয়ে গেল। ইয়াস গিয়ে এবার জোরে রোশনি দুই ভাও চেপে ধরলো, তারপর ওকে ঝাঁকিয়ে বলতে লাগলো, রশনি বুঝতে পারছো, আমি আমার বিজনেস ফেলে রেখে তোমার জন্য, তোমার ব্রাইট ফিউচারের জন্য রোজ এখানে এসে তোমাকে পড়াই। তোমার কাছে সেটা তো কোনো মূল্যই নেই, তাই না? রোশনির চোখ ছলছল করছে, শুধু পানিটা গড়িয়ে পড়ার অপেক্ষায়। হ্যাঁ, কাকে কি বলছি, তুমি তো কখনো কোনো কিছু সিরিয়াসলি নাওইনি। আমি শুধু শুধু নিজের টাইম ওয়েস্ট করছি বলেই রোশনিকে ধাক্কা দিয়ে চলে যায়। রাতে রোশনি ডিনার করতে আসেনি। রোশনি কোথায়? হেতিরে তো দেখলাম এতগুলা চিপস, চকলেট, জুস টুস নিয়ে রুমে গেল। রাশিদ এবার রেহানার দিকে তাকালো, তারপর নিজেই খাবার ছেড়ে উঠে রোশনির রুমে চলে গেল। অন্ধকার রুম, চারদিকে চিপস, চকলেটের প্যাকেট, কোকের বোতল ছড়ানো ছিটানো। তার মাঝে রোশনি নিজের চুলগুলোকে তাদের সঙ্গী বানিয়ে ছড়িয়ে শুয়ে আছে। কানে হেডফোন, যেটার মধ্যে গান বাজছে।
রোশনির যখন মন খারাপ হয় তখন ও অনেক বেশি খায় আর গান শুনে কান্না করে। রাশিদ রুমে নক করলেন। রোশনি চোখ মুখ মুছে উঠে বসলো। কামিন। কি হলো? আমার ট্যাঙ্ক কুইন এর কাছে কেন? আমি কাছি না। ও তাই? 3 2 1। এটা বলে রোশনি নিজের কান্না ধরে রাখতে পারে না, তাই এবারও বাবাকে ধরে কেঁদে দিল। ইয়াশ কিছু বলছে? কি করেছো তুমি? রোশনি সবকিছু খুলে বলল। ও তোমার ভালো চাই বলে তোমাকে বকে। আচ্ছা চলো তোমাকে একটা মেয়ের জীবনের গল্প শোনাই। রাশিদ বলা শুরু করলেন। এক গ্রামে একটা ছোট মেয়ে ছিল। তার পড়ালেখা করতে খুব ভালো লাগতো, কিন্তু একটু বড় হওয়ার পর তার ফ্যামিলি তার পড়াশোনা বন্ধ করে দিয়ে তার বিয়ের জন্য পাত্র সন্ধান করা শুরু করে দিল। তবে সে যে বিয়ে করবে না, কারণ তার স্বপ্ন সে আকাশে ছোঁয়ার ছিল। কিন্তু সে তো নিরুপায় ছিল, মধ্যবিত্ত পরিবারের একটা অসহায় মেয়ে, একা নিজের ফ্যামিলির এঙ্গেস্ট দিয়ে কী বা করতে পারতো। যখন সব আশার আলো শেষ হয়ে যায় তখন তার জীবনে আসে তার প্রিন্স চাঙ্গিং। সে তাকে সেখান থেকে নিয়ে যে পড়ালেখা করা আর নিজের পায়ে দাঁড়ানোর করার। নাও সিরিয়াস ও লয়েসার অবশ্যই সে শুধুই উলিয়া ছিল, আসল হিরো তো ওই মেয়েটা। সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পরিবারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে পারে। কিন্তু দুঃখের বিষয় এটাই, ওই মেয়েটা তার প্রিন্স সাম্যের সাথে সারাক্ষণ ঝগড়া করে। বাই এনি চান্স তুমি কি আম্মুর জীবনের গল্প শোনালে? ইয়েস, বাট আমি তোমাকে যা বোঝাতে চাইছি তা হলো তোমার কাছে এমন সব আছে, বই খাতা কলম, নিজের ড্রেস, ফ্যামিলির সাপোর্ট, কিন্তু তুমি এগুলো অবহেলা করছো। অথচ অনেকে আছে যাদের কাছে এগুলো কিছুই নেই, কিন্তু তারা পড়তে চায়। তাই কিছু শব্দ পেয়ে দুজনে পিছনে করে দেখে রেহেনা বেগম দাঁড়িয়ে আছে। আম্মু জানো, আব্বু বলেছিল তুমি নাকি সারা দিন আব্বুর সাথে ঝগড়া করো। বললাম কি বুঝছো কি? সব সময় তুমি বেইমানি করো, তাই এবার আমিও খেলে দিলাম। সব তো বলে দিলে, কিন্তু ওটা বলেছো তো যে তুমি আমায় তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিলে ফিসফিসিয়ে। উইশ। তোমরা কি বলছো? কিছু না। লাভ নেই, সব উল্টোই বুঝবে। শোন, তোর ইচ্ছা পড়ালেখা করলে করবি, তোর ভবিষ্যৎ ভালো, আর না করলে জামাইয়ের বাড়ি যা কাম করিস। পড়ালেখা করলে জামাইয়ের বাড়ি যায় কাজ করতে হবো না? রেহেনা বেগম কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন। তখন তোর বাপের মতো একটা জামাই খুঁজে দিমু, যে বাসার সব কাজ করতে পারবো। রেহেনা বেগম সেখান থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর রাশিদে চলে গেলেন। আজকে থেকে নিজের ফিউচারের ব্যাপারে সিরিয়াস হব, লেখাপড়ায় মনোযোগ দিব। নোটিফিকেশন। রোশনি চেক করে দেখলো টিম তুফান গ্রুপ থেকে মেসেজ আসছে, আয় পাবজি খেলি। তারপর আবারও পড়ালেখার কথা মনে পড়ে। রোশনি একবার বইগুলোর দিকে তাকায়, একবার মেসেজের দিকে। রোশনি বইগুলোর দিকে এগিয়ে যায়। কালকে থেকে। তারপর আবারও ফোনে, আই এম কামিং বেবি। পরের দিন ভার্সিটি থেকে সবাই একসাথেই বেরোচ্ছে। তখন একটা ছেলে ভার্সিটির সবার সামনে একটা মেয়েকে হাঁটু গেড়ে প্রপোজ করে। মেয়েটার খুশি যেন আজ ধরা খায় না, খুশিতে লাফানো শুরু করে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটাও ছেলেটাকে পছন্দ করত। তারপর ছেলেটা ওকে রিং পরিয়ে দেওয়ার জন্য হাত চাইল ওর। মেয়েটাও হাত বাড়িয়ে দিল আর ছেলেটা পরিয়ে দিল। ছেলেটা উঠে দাঁড়ানোর সাথে সাথেই মেয়েটা ওকে জড়িয়ে ধরল। বাহ, কি মহব্বত! কাশ আমারেও কেউ এইভাবে প্রপোজ করতো। শেহের ভাইরে বলমুনে তোরে এভাবে প্রপোজ করতে। করলেও কি, না করলেও কি? এভাবে বলতেছস কেন? আর তুই পোলাটারে আর কতদিন এভাবে ঝুলাই রাখবি? এবার তো বেচারকে একটু ভালোবাসা দে। রোশনি কথাটা মজা করে বলল। সানা খুব সিরিয়াস ভাবে রিপ্লাই করলো, রোশিন তুই পাগল হয়ে গেছিস? কি বলতাছস এসব? তুই জানিস না আমাদের ফ্যামিলি লাভ ম্যারেজ পছন্দ করে না? মামা তুই রাখতেছস কেন? সানা কিছু না বলে সেখান থেকে চলে গেল। যা, চলে গেল। প্রকৃতির কি নিয়ম, তাই না? যার ভালোবাসার মানুষ আছে তার ফ্যামিলি মাইনা নেয় না। আর আমার কেউ নাই, আমার মা বাপেই আমার প্রেম কইরা পালাই যাইতে কয়। হোয়াই পৃথিবী, হোয়াই ইউ আর সো নিষ্ঠুর। তখন সুপ্তি বলল,
কিরে বান্দরনি, ওই কিরণমালার আবার কি হইল? রোশনি সুপ্তিকে এতক্ষণে ঘটে যাওয়া সব বলল। ঠিকই তো বলে ওর ফ্যামিলি। তুই জানোস না বিয়ের আগে প্রেম করা বাজে ছেলে মেয়েদের কাজ? ভালো মেয়েরা বিয়ের আগে প্রেম করে না। জি একদম ঠিক বলেছেন মাতশ্রী সুপ্তি রানীধর। তারপর দুজন আবার একসাথে জোরে জোরে হেসে দিল। ছুটির সময় আরিয়ান রোশনিকে নিতে এসে সারপ্রাইজ দেয়। রোশনি আরিয়ানকে ওর সব ফ্রেন্ডসদের সাথে পরিচয় করিয়ে দেয়। আরিয়ানও খুব তাড়াতাড়ি ওদের সাথে মিশে যায়। ইয়াশ দূরে থেকে সব দু হাত গুজে দেখছে। চল তাহলে এখন যাওয়া যাক। চল। রোশনি যেই না আরিয়ানের গাড়িতে উঠতে যাবে তার আগেই কোথা থেকে ইয়াশ এসে ওর হাত টেনে ধরে, যার ফলে রোশনি গিয়ে ইয়াশের বুকে আশ্রে পড়ে। আউচ! নাক ডলতে ডলতে বলল, রশনির এখন আমার সাথে যেতে হবে, সো আসছি বলেই টেনে নিয়ে যেতে থাকে। আরে জল্লাদ চৌধুরী কোথায় নিয়ে যাচ্ছে আমায়? ছাড়ুন বলছি, ছাড়ুন। ইয়াশ রোশনির গাল চেপে ধরলো। মুখ দিয়ে একটা কথা বের হলে জাস্ট পেরে কেটে দেবো। ইয়াশের কথা শুনে রোশনি শুকনো ঢোক গেল। রোশনি জানে এটা করা ইয়াশের জন্য কোনো বড়সড় ব্যাপার না, তাই আপাতত চুপ রইল সে। ইয়াশ গাড়ির দরজা খুলে রোশনিকে ভিতরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর নিজেও গিয়ে বসলো। আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? ইয়াশ কিছু না বলে হাই স্পিডে গাড়ি ড্রাইভ করা শুরু করলো। কিছুক্ষণ পরে সে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তারপর রোশনিকে আবার টেনে ভিতরে নিয়ে গিয়ে একটা টেবিলে বসিয়ে দিল। বলো কি খাবে? ইয়াশের এখন প্রচুর রাগ হচ্ছে, তাই কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে নিয়ে সে। বললাম কি খাবে? তাতে দাঁত চেপে বললো। আপনি আমাকে এভাবে খাওয়ানোর জন্য নিয়ে এসেছেন? হাইড অ্যান্ড সিক খেলার জন্য নিশ্চয়ই নিয়ে আসবো না। তাই বলে এমনি টানা হেঁচড়া করার কি দরকার ছিল সাইকোহালা? মনে মনে বললো কথাটা। এবার কিন্তু আমার মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাবে। না না বলছি, হ্যাঁ সাব স্যান্ডউইচ, ওকে ডান। রোশনির তাড়াতাড়ি মাথায় যা আসলো তাই বলে দিল সে, কারণ ও জানে এর আর একটু দেরি হলে ইয়ার সত্যি ওর মুখে প্যারা গেঁথে দিত। কিছুক্ষণ পর স্যান্ডউইচের সাথে আইসক্রিম আর কোকো আসে। ভাইয়া আইসক্রিম মেবি ভুলে আমাদের টেবিলে দেওয়া হয়েছে। তোমার জন্যই অর্ডার করছি। কি? রোশনি পুরো স্টার জলসার অ্যাক্টরগুলোর মতো এক্সপ্রেশন দিল, কিন্তু ইয়াসের কোনো পাত্তাই নেই। ও চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো বসে আছে। আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে আইসক্রিম খাওয়ার পারমিশন দিয়েছেন। মাঝে মধ্যে খেলে কিছু হয় না। রোশনি আরামসে খাচ্ছে আর ইয়াস ওকে দেখছে। এভাবে তাকিয়ে না থেকে আপনিও খেয়ে নিন। ইয়াসের কথা শুনে রোশনির কোপ নাকে মুখে উঠে গেল। সরি। তোর ফোনটা দাও। কেন? ইয়াস কিছু না বলে রোশনির হাত থেকে ফোনটা কেড়ে নিল। ইয়াস দেখলো লক স্ক্রিনে ডোন্ট টাচ মাই ফোন লেখা, ওয়ালপেপার আর নিচে একটা ডেঞ্জার সিম্বল। লেম, পাসওয়ার্ড বলো। ওটা আবার কি? ইয়াস চোখ রাঙিয়ে তাকালো। ভুলে গিয়েছি। তুমি কি তোমার শরীরে আরো কোথাও আমার নাম লিখতে চাও? বেদের মেয়ে জোসনামে ফাঁকি দিয়েছে। হোয়াট? এইটাই পাসওয়ার্ড। ডিসগাস্টিং। ইয়াস লক খোলার সাথে সাথে স্ক্রিনে শিনচ্যানের ওয়ালপেপার ভেসে আসে। টু মাচ লেম। ইয়াস রোশনির ফোন চেক করছে আর এদিকে রোশনির ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ইয়াস ফোনটা দিয়ে দিল, তবে ইয়াস কোনো রিয়াক্ট করছে না দেখে রোশনি আরও অবাক লাগছে। তাহলে কি ইয়াস ওর আইডি থেকে সব ছেলে ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দিল? যদি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে থাকে তাহলে? আপাতত এই ছোট মাথাটা এত কিছু ভাবার জন্য প্রস্তুত নয়। রোশনি আস্তে আস্তে ওর ফোনটা হাতে নিল। এখনও ইয়াস কিচ্ছু বললো না। রোশনি তাড়াতাড়ি সব চেক করা শুরু করে দিল। না, সব তো ঠিকই আছে। ইয়াস মেসেজও চেক করেনি। করলে টপে থাকা অন্তরের দেয়া নিউ মেসেজটা সিন করতো, কিন্তু তা করেনি। তাহলে ও ফোনটা নিয়ে করেছেটা কি? রোশনি এসব ভাবতে ভাবতেই ইয়াস বলে উঠল, আমি তোমার মতো অন্যের পার্সোনাল জিনিসে হাত ঢোকাই না, আর আমার মাইন্ড অতটাও চিপ না। একটা মেয়ের ছেলে ফ্রেন্ড থাকতেই পারে। কত ভালো। হঠাৎ ইয়াস রোশনির গাল চেপে ধরল। যা খুশি করো, কখনো তোমার ইন্ডিপেন্ডেন্সের মাঝে বাধা হব না, কিন্তু যদি কখনো লিমিট ক্রস করার চেষ্টা করো তখন বুঝবে আসল ফ্রিডমের মানেটা কি। রোশনি হাঁ করে তাকিয়ে আছে, কারণ ইয়াসের বলা কোনো কথাই ওর মাথায় ঢোকেনি। এখন বাসায় চলো বলেই আবারও টানতে শুরু করলো। তারপর বিল দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সানার আজ একটুও ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি বাসায় এসে শুয়ে পড়লো সে। কিছুক্ষণ পর সানার নিজের পাশে কিছুটা অনুভব করতে পারলো, তাই তাড়াতাড়ি চেক করার জন্য উঠতে গেল, কিন্তু তার আগেই হাতে টান অনুভব করে। এতে সানা গিয়ে উঁচু নিচু করে একটার সাথে বাড়ি খায়। মাথা তুলে দেখে সেহের ওর বিছানায় শুয়ে আছে। এমনি সানার মেজাজ খারাপ ছিল, কারণটা সেহেরই ছিল। তার উপর আবার ও এখানে। সেহের সানাকে নিজের বুকের মাঝে নিয়ে এমনভাবে শুয়ে আছে যেন ওটা ওরই রুম।
ছাড়ুন আমায়। হুশ। বলেই সেহের সানার গলায় মুখ ডুবিয়ে দিল। শের ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন আমায়, নইলে আমি কিন্তু নাইলে কি করবে? আমি চিৎকার করব। তাই? সেহের সানার দু হাত দুদিকে চেপে ধরে ওর উপরে উঠে বসলো। তারপর ওর ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরলো। ছানা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেহেরের সামনে ও ছোট একটা বিড়াল ছাড়ার নেয়। কিছুক্ষণ পর সেহের ওর ছেড়ে দিয়ে গলায় চুমু দেওয়া শুরু করলো। সেহেরের কপালে গরম পানি জাতীয় কিছু পড়ায়। সেহের মুখ তুলে দেখে সানা কান্না করছে। সেহের তাড়াতাড়ি ওর উপর থেকে সরে আসলো। সেহের সানাকে ধরতে যাবে, তার আগেই সানা ঠাস করে সেহেরের গালে চর বসিয়ে দেয়। সেহের গালে হাত দিয়ে সানার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। লজ্জা করে না আপনার? একটা অচেনা মেয়ের রুমে ঢুকে তার সাথে এই রকম অসভ্য আচরণ করতে? সানা, কি বলছো এসব? ভুল কিছু বলছি নাকি? আমি আপনার প্রেমিকা নাকি বউ যে আপনার সাথে এমন আচরণ করবেন? আমি তোমায় ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কাকে বাসো? যাকেই বাসি না কেন, কিন্তু আপনাকে বাসি না। ছানা আর কিচ্ছু বলতে পারলো না। এর আগেই সেহের ওর ঠোঁট চেপে ধরলো। আমাকে ভালো না বাসলেও আমি অন্য কাউকে ভালোবাসতে দেব না। ফোর্স করছেন নাকি? যা খুশি বলতে পারো। মনটাকে জোর করে বেঁধে রাখতে পারবেন তো? তুমি? সানা! কারো চিৎকার শুনে দুজনে পেছনে ফিরে তাকালো। সানার এখন গলা শুকিয়ে আসছে, কারণ পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সে আর কেউ না, সানার নিজেরই মা। আম্মু তুমি? কে এই ছেলে? আমি সব বুঝিয়ে বলছি। সানার মা এসে সানাকে জোরে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের আওয়াজ এত জোরে ছিল যা শুনে সানার ভাইও রুমে চলে আসতো। আর একটা অপরিচিত ছেলেকে এখানে দেখে সেও খেপে গেল। মা, কে এই ছেলে? আমিও তো তাই জিজ্ঞেস করছি। এখানে এসে দেখি এই ছেলেটা সানার রুমে। আম্মু, আমার কথাটা তো শোনো। সানার আম্মু আবার সানাকে থাপ্পড় মারলো। আজ তোর বাবা বাড়ি ফিরুক একবার। সানবি গিয়ে সেহেরের কলার ধরতে গেল, কিন্তু তার আগে সেহের ওর হাতটা ধরে ফেলল। ডোন্ট টাচ মি। চোরের মার আবার বড় গলা, বল কি হস তুই ওর? ভদ্রভাবে কথা বলুন। আর আন্টি? সেহের সানার মার সামনে গেল। আন্টি, আমি ওকে খুব ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি ওকে সবসময় সুখী রাখবো। সানা, কবে থেকে চলছে এসব? ভাইয়া আমি। তুই চুপ কর। আর তুমি শোনো, আমার মেয়ের আগে থেকে অন্য কোথাও বিয়ে ঠিক করা আছে, তাই ওর সেখানেই বিয়ে হবে। আর তোমার জন্যও এখন এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু আন্টি, বোঝার চেষ্টা করুন, আমি ওকে সত্যি অনেক পছন্দ করি। এই, তুই আমাদের বাড়ি থেকে বের হবি নাকি আমি পুলিশ ডাকবো? লিসেন ব্রো, তোমাদের বাড়িতে থাকার কোনো ইচ্ছা নেই। আর প্রিয় হবু শাশুড়ি আম্মা যান, এতক্ষণ ভালোভাবে বলছিলাম, বুঝলেন না তো? এখন উল্টো রাস্তায় হাঁটতে হবে। বিয়ে তো সানার হবেই, তবে সেটা আমার সাথে। আর শ্যামল মশাই, তোমাকে বলছি, তোমার চোখের সামনে দিয়ে তোমার বোনকে নিয়ে যাব, পারলে ঠেকাও দেখি। বলেই সানার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দিল। হুড় করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। সানবি পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিল। খুব বার বেড়েছিস তুই, তাই না? আমাদের পিঠ পিছনে এগুলো করে বেড়াস? বিশ্বাস কর ভাইয়া, আমি কিছু করিনি। সানবি সানার একটা কথাও না শুনে ওকে নিয়ে গিয়ে অন্য একটা রুমে বন্ধ করে দিল। বেশ কিছুদিন পর এই কিছুদিনে ওদের মাঝে কিছুটা পরিবর্তন এসেছে। আরিয়ানের সাথে সবার খুব ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে। ইয়াস এখন আর বেশি রোশনিকে সময় দেয় না, বেশিরভাগ সময় নোভার সাথেই কাটায়। এটা রোশনির কাছে একটুও ভালো লাগে না। এটার জন্য রোশনি এখন বেশিরভাগ সময় খিটখিটে মেজাজে থাকে। শুভ অনুর সম্পর্কটা আগের থেকে আরো ভালো হয়েছে। আর সেদিন থেকে সানা আর ভার্সিটিতে আসে না। সেহেরেরও কোনো খোঁজ খবর নেই। সবাই সানাকে খুব মিস করে। একদিন সবাই মিলে ওদের বাড়িতে গিয়েছিল, কিন্তু সানার আম্মু বলে ও নাকি ওর নানুর বাসায় গিয়েছে, তাই সবাই আর বেশি মাথা ঘামায় না। রোশনি আর আরিয়ান একসাথে হেঁটে যাচ্ছে। আজও রোশনির মেজাজটা খিটখিটে। নে দোষ, কোকটা খা, তোর না পছন্দ। এখন আরে খা না। আহা, বললাম না এবার খাবো না। প্লিজ। আমি কিন্তু এই বোতলটা এবার তোর মাথাতেই ভাঙবো। একদম আলগা পিড়ি তাকাইতে আসবি না। খাইতে মন চাইলে নিজে খাইয়া নি। উফ, আমি খাবো না। আইচারা রোশনি আজকাল সবাইকে এভাবে ইগনোর করে, কিন্তু আরিয়ানের তো পছন্দ না, বড্ড রাগ হয় তার। রোশনি আরিয়ানের দিকে না তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে রোশনির মুখে একটা রুমাল চেপে ধরে। রোশনি তাড়াতাড়ি করে হাত মুছতে ধরে পিছনে ঘুরে, কিন্তু কিছু করতে যাবে তার আগেই সেন্সলেস হয়ে পড়ে যায়।
যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা কাজী অফিসে আবিষ্কার করে, আর সামনে আরিয়ান বসে আছে, ও ঠোঁটের কোণে বাঁকা হাসি। কি হয়েছে তোর? তুই বেকাইয়া হয়েছিস কেন? চুপ, তোকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তোর বিয়ে হতে চলছে আমার ভাইয়ের সাথে। চালিয়ে যা, একদিন কাপিল শর্মাকেও ছাড়িয়ে যাবি। হেসে নে, কারণ কিছুক্ষণ বাদেই তোর জীবন নরকে পরিণত হতে যাচ্ছে। অনেক ফাজলামি হয়েছে, এবার আমি বাসায় গেলাম। ওকে বাই। বলেই রোশনি উঠে পেছনে ঘুরে দেখে দুইটা লোক ওর দিকে বন্দুক তাক করে রেখেছে। রোশনি আবার আরিয়ানের দিকে ঘুরে বসলো। কেন করতেছো সেসব? আমি বলছি জান। কথাটা কে বললো তা দেখার জন্য রোশনি পেছনে ফিরে তাকালো, আর পিছনে ফিরে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ ওর সামনে যে দাঁড়িয়ে আছে স্বয়ং নাহিদ দাঁড়িয়ে আছে। নাহিদ আপনি? নাহিদ একটা শয়তানি হাসি দিল। মনে আছে সেদিন আমাকে সবার সামনে অপমান করেছিলে? সেদিন আমি বলেছিলাম এর বদলা আমি নিব। সো নাও আই এম ব্যাক। রোশনি খেয়াল করে দেখলো নাহিদের একটা হাত ভাঙা। নাহিদ রোশনির দৃষ্টি অনুসরণ করে বলল, আর হ্যাঁ, এটা রিভেঞ্জও দিব। সেদিন তোর আশিক ইয়াস আমার হাত ভেঙে দিয়েছিল, আজ সেটারও প্রতিশোধ নিব। রোশনি অবাক হয়ে সবটা শুনল। নাহিদ, তুইও এসবে জড়িত ছিলি? সবটা তো আমারই সাজানো। সেদিন ভাই আমাকে সবটা বলে, আর তখন আমি এই প্ল্যানটা বানাই। মানে এটাই তোর বড় ভাই ছিল যার কথা তুই বলতি? আর তুই আমার ছোটবেলার ফ্রেন্ড হয়েও আমার সাথে এমনটা করতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তোরা আমার ভাইকে আঘাত করেছিলে, আর এখন তোকে তার দাম দিতে হবে সারা জীবন। ভাইকে এখন তুমি সামলে নিও বলে সেখান থেকে চলে গেল। নাইস ডায়লগ, কিন্তু তা তো হচ্ছে না খুকুমনেরা। রোশনি বন্দুক তাক করে রাখা লোকটার হাতে একটা লাথি দিল, আর সাথে সাথে তার হাত থেকে গানটা নিচে পড়ে গেল। রোশনি তাড়াতাড়ি সেটা তুলে নিল। রুকসানা কে সাথ পাঙ্গা নেহি। নাহিদ আবারও বাঁকা হাসলো। আমি জানতাম তো তুমি এমন কিছু একটাই করবে, তাই তোমার জন্য অন্য একটা ব্যবস্থা আছে। নাহিদ একটা ছেলেকে ইশারা করে কিছু একটা আনতে বলল, চিনতে পারছো তো? রোশনি ভ্রু কুঁচকালো। আমি ওকে জিজ্ঞেস করছি নিজের মা বাবাকে আবার কে না চেনবে। রোশনি অবাক হলো, কারণ এটা ওর মা বাবার ছবি না, শফিক খান আর শাহানা বেগমের ছবি। রোশনি বুঝলো ওরা ভুল মানুষের ছবি এনেছে। যদি এখন এই ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন না করেছে তো এরা আর জীবিত থাকবে না। মেরে দে, না হলে নিজেই কিছুদিন পর এদের খাবারে বিষ মিশিয়ে দিতাম। তোর মা বাবাকে মেরে দিলে তোর কিছু যায় আসবে না। একটু একটু খারাপ তো লাগবেই, তবে তার জন্য তো আমি আর তোকে বিয়ে করতে পারছি না, তাই না? ডু ইউ নো হোয়াট, আমি না এই পৃথিবীতে সব থেকে বেশি নিজেকে ভালোবাসি, আর কারোর জন্য তো আর নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো না, তাই না? তাহলে তাই হোক, এই ঠেকায়ের মাথায় আর বন্দুক। সত্যি সত্যি একজন এসে রোশনির মাথায় বন্দুক ঠেকলো, আর দুটো মেয়ে পেছন থেকে ওকে চেপে ধরলো। এই মোটা মোটা মেয়েগুলোর সাথে রোশনি পেরে উঠছে না। সাইন করবি নাকি না? রোশনি কি করবে বুঝতে পারছে না। যদি সত্যি নাহিদ গুলি চালিয়ে দেয়? রোশনি আসলে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে এখন কি করবে? আইডিয়া, এখন সাইন করে দিই, পরে না হয় এটাকে গলা টিপে মেরে দিব। আর আমার পয়সাওয়ালা বাপ তো আছেই, আমাকে ঠিক জেল থেকে ছাড়িয়ে নেবে। মনে মনে বলল কথাটা। রোশনি আর একটা সাহস জুগিয়ে কলমটা হাতে নিল। নাহিদের ঠোঁটের কোণে বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। ইয়াস রোশনিকে টানতে টানতে নিয়ে এসে ড্রয়িং রুমের ফ্লোরে সবার সামনে ছুঁড়ে ফেলল। সবাই একসাথে বসে টিভি দেখছিল। হঠাৎ এমন কিছু হওয়াতে সবাই চমকে গিয়ে উঠে দাঁড়ায়। তারই মধ্যে রাশিদ খান তাড়াহুড়ো করে ভার্সিটি থেকে বাড়িতে পেলেন। কি হয়েছে হঠাৎ বাড়িতে আসতে বললে কেন ইয়াস? আর ওরিং বা এই অবস্থা কেন? ওকে জিজ্ঞেস করেন। ইয়াসের রাগের শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। রোশনি কান্না করেই চলেছে। ও এখন কিছুই বলার অবস্থাতে নেই। কি করেছে ও? ইয়াস কোনো রকম নিজেকে কন্ট্রোল করে নিল। কাজ অফিসে বিয়ে করতে গিয়েছিলাম, আমি ঠিক সময় না গেলে এতক্ষণ না জানি কি হয়ে যেত। রেহানা পুরোই শকড। হোয়াট? বিয়ে করতে গিয়েছিল? ইয়াস কিছু না বলে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। রোশনি, ইয়াস কি বলছে এসব? রশনি ফিরছিল না দেখে ওকে খোঁজার জন্য আবার ভার্সিটি গিয়েছিলাম, কিন্তু সেখানেও ছিল না। ওর ফ্রেন্ডসরা কিছু জানতো না, তাই ওর ফোনটা ট্র্যাক করতে হয়, আর তা ফলো করে জানতে পারি ও কাজী অফিসার। সেখানে গিয়ে দেখি এই অবস্থা। তোর যদি কাউকে ভালো লাগতো তাহলে আমাদের বলতি, আমরা কি মানা করতাম নাকি? কিন্তু এটা তুই কি করলি? বাবা জানতে চাইবে না কোন ছেলের সাথে বিয়ে করতে গিয়েছিল? রশিদ প্রতিউত্তরে ভ্রুকুচকে ইয়াসের দিকে তাকালো।
নাহিদ, সেই ছেলেটাই যে কিনা একদিন এডুকেশন ক্যাম্পেইনে রশনির সাথে অসভ্যতামি করেছিল। শেষে কিনা ওই ছেলেটা সি তোমরা আমার কথাটা এই মেয়েটা আমাদের নাক কাটিয়ে ছাড়লো। আমি তো বলি যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় দিয়ে দাও। এটা তুমি কি বলছো শাহানা? ওর বয়সটাই কত যে বিয়ে দিয়ে দিবে? সবে মাত্র 20-এ পা রাখতে যাচ্ছে। ভাবি ঠিক বলেছে। আপদটা হয়তো এবার বিদায় হবে, এটার বিয়েটা হয়ে যাক, তারপর শোভার সাথে ইয়াসের বিয়ের ব্যাপারে কথা বলতে মনে মনে। মনে মনে বললো কথাটা। আম্মু চুপ, আর একটা কথাও বলবে না তুমি। যা করেছো তারপর আবার কোন মুখ দিয়ে কথা বলো? রেহানা বেগম ইয়াসের সামনে দাঁড়ালো। একদিন তুমি আমাদের কাছে রোশনির হাত চাইছিলে, আজ আমি আমার মেয়ের জন্য তোমার হাত চাইছি। ইয়াস তুমি কি? ইয়াস নীলাশা বেগমের কথা শেষ হওয়ার আগে তাকে ধরে ফেললো। ইয়াস চোখ দিয়ে হ্যাঁ বোঝালো। ইয়াস, হ্যাঁ, আমি রশনিকে খুব আগে থেকেই পছন্দ করি, আর আমি প্রথমে রশনিকে বিয়ে করতে চাওয়ার কথা আন্টি আঙ্কেলকে বলেছিলাম। কিন্তু মেয়েটা তো এখনো অনেক ছোট বাবা। এই ছোট বয়স নিয়ে এত বড় অঘটন ঘটাতে যাচ্ছিল। আপাজান তো ঠিকই বলেছে। আরে ইয়াস, এই মেয়ে তোমার যোগ্য না। দেখলে না কি কাজটাই না করতে যাচ্ছিল। তুমি এই থেকে ভালো। কি আমার যোগ্য আর যোগ্য না সেটা হয় আমি দেখে নেব। ইয়াস, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি রাজি? জি আন্টি, আমি ওকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। তাহলে তো হয়েই গেল। কালকের মধ্যেই আমি হলুদের ব্যবস্থা করছি। ছোট, কি বলছিস এসব? কালকের মধ্যে? আমার মেয়ের ব্যাপারে আপনার নাক না গলালেও চলবে। ছোট, কি বলছিস এসব? যেটা শুনেছেন সেটাই বলেছি। বলেই গড়গড় করে নিজের রুমে চলে গেলেন। যেমন মেয়ে তেমন তার মা বলে মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আর তার পেছন পেছন সৌভিক খানও। রোশনি অসহায় দৃষ্টিতে ওর বাবার দিকে তাকালো, কিন্তু আজ উনিও মুখ ফিরিয়ে নিলেন। ইয়াস এসে রোশনির কাছ থেকে ওর বাইকের চাবিটা নিয়ে নিল। আজ থেকে বিয়ে পর্যন্ত তুমি বাড়ি থেকে এক পাও বের করবে না, তাহলে আমার থেকে খারাপ অন্য কেউ আর হবে না। বলেই সেখান থেকে চলে গেল। নীলাশা বেগম এসে রোশনিকে উঠালো। মিষ্টি। নীলাশা রোশনির চোখের পানি মুছিয়ে দিল। মিষ্টি, তোমারও কি মনে হয় আমি অমন কিছু করতে পারি? কেউ আমি বিশ্বাস না করলে তুমিও কি করবা না? আমি জানি মা, কিন্তু ইয়াসের রাগ জেদ কতটা তুই তো জানিসই। ওর জেদের সাথে আমরা কখনোই পেরে উঠবো না। নীলাশা বেগম কোনো রকম রোশনিকে বুঝিয়ে টুঝিয়ে রেখে আসলেন। পরের দিন আজ সন্ধ্যায় রোশনি আর ইয়াসের গায়ে হলুদ। রোশনির আম্মু ওকে ওর রুমে লক করে গিয়েছেন যাতে ও পালাতে না পারে। না, কোনোভাবেই আমি ওই সাইকোকে বিয়ে করব না। পরে দেখা যাবে কফিতে চিনি বেশি দিয়ে ফেলেছি, আর আমারও হাত ভেঙে চোখ উপড়ে ফেলবে। চোখ না থাকলে আমি সেলফি তোলার পর বুঝবো কিভাবে সেটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে? আর আমার যে শয়তান বন্ধু বান্ধব, ওরা নিশ্চয় আমার বস্তা ভরা ক্যান্ডিডেট পিক তুলবে। নো, কিছু তো একটা করতেই হবে, এখান থেকে পালাতে হবে। রোশনি অনেক ভাবনা চিন্তার পর বারান্দা দিয়ে টপকে যাওয়ার ডিসিশন নিল। যেমন ভাবা তেমন কাজ। রোশনি পাইপের সাহায্যে নিয়ে নিচে নেমে গেল। আর ওর রুমটা সেকেন্ড ফ্লোরে হওয়াতে নামতে বেশি অসুবিধা হয়নি। চলে তো আসলাম, কিন্তু এখন যাব কোথায়? একটা কাজ করি, কিছুদিনের জন্য নানু বাড়ি চলে যাই। তারপর সেখান থেকে পুলিশ স্টেশনে গিয়ে আম্মু আর জল্লাদ চৌধুরীর বিরুদ্ধে একটা অবলা অ্যাডাল্ট মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়ার কেস ঠুকে দিব। রোশনির কাছে যেহেতু এখন ওর ধানও নেই, তাই বাস দিয়ে যেতে হবে। কিন্তু সেখানেও বাঁধলো আরেক বিপত্তি। বাসের টিকিটের জন্য ওর কাছে টাকাও নেই। এখন আমি কি করব? বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো? ধুরু, তাহলে পালানোর লাভ কি? রোশনি একটা দোকানে গিয়ে কিছু টাকা ধার চাইলো আর বলল কয়েক মাস পরে সে দিয়ে যাবে। ওর কথার লাস্টের লাইন শুনেই আর কেউ দিতে চায় না। এখন কি করি? বাড়ি ফিরে যাব? কোনোভাবেই সম্ভব না আইডিয়া, কিন্তু এটা আমি করতে পারবো না। কিন্তু করতে তো হবেই, বাট বিলিভ মি, আমি এটা করতে চাই না। শুভা একটার পর একটা সব দামি দামি কাঁচের জিনিস ভেঙে চুরে ফেলছে। শাহানা আটকাতে চেয়েও পারছে না। মা, আমার কথাটা শুন। যা বলেছো তাতে মন ভরেনি, এখন আরো বলতে চাইছো? আমি তো কি দরকার ছিল রোশনির বিয়ের ব্যাপারে কথা বলার? দেখলে তো কি হলো। আমি ওকে ভাগানোর জন্য এটা বলেছিলাম। ও রিয়েলি? দেন কংগ্রাচুলেশন, তুমি পেরেছো ওকে এই বাড়ি থেকে ভাগাতে 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 একদম ইয়াস। হ্যালো বন্ধুরা,
যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। শোন তাহলে, রোশনি রাস্তার মধ্যে থেকে একটা ভাঙা প্লেট পেয়ে সেটা নিয়ে রাস্তায় ভিক্ষা যাওয়ার জন্য বসে পড়েছে। ইটস ওকে, কোনো কাজই ছোট বা বড় না, কিন্তু আমার শরম করে। রোশনির ড্রেস আপ দেখে ওকে কোনো দিক দিয়ে ফকিরের মতো লাগছে না, তাই সবাই এসে দাঁত কেলিয়ে দেখে আবার চলে যাচ্ছে। কি একটা অবস্থা, কেউ কিছু দিচ্ছে না কেন? সবাই কি গরিব হয়ে গেল নাকি? একটা অ্যাডেনা দেখেছিলাম, বলেছিল বাংলাদেশ আর ফকির মিসকিন নাই, তাহলে এখন এখন কোথায় গেল বড় লোকরা? বুঝেছি, এসবে বসে থাকলে চলবে না, ফকিরদের মতো সুর তুলে গান গেয়ে চাইতে হবে। আম্মা জান, আল্লাহর নামে 2টা ডাহা দিয়ে যাও। রোশনি কয়েকবার রিহার্সাল করে নিল। পারফেক্ট, লেট আস স্টার্ট। রোশনি যেই না সুর তুলতে যাবে এর আগেই ওর রুমালে কেউ 1000 টাকার একটা চকচকের নোট রাখে। ও মাই গুডনেস, গান শুরু করার আগেই প্রথমবারই 1000 টাকা নোট, নিশ্চয়ই সুন্দরী রমণী দেখে দিয়েছে। রোশনি লোকটাকে দেখার জন্য মুখ তুলে উপরে তাকালো, কিন্তু এই কারা রোদের কারণে তার সম্ভব হচ্ছে না। কে রে এই দয়াবান ব্যক্তি? রোশনি কপালে হাত রেখে দেখার চেষ্টা করলো। নীল ভাইয়া। রোশনি সেখানে পড়ে গেল। রোশনি দেখলো ওর সামনে নীল দাঁড়িয়ে আছে আর ওর মুখে অসম্ভব লাল হয়ে আছে। পাপা বাঁচাও, এই একদম এগোবে না। ইয়াস রোশনি কোনো কথা না শুনে ওকে দেয়ালের সাথে চেপে ধরলো। চুপ, নিজের লজ্জা বলতে কিছু নেই বলে কি অন্যদেরও নেই ভেবেছো? উফ আল্লাহ, শেষে কিনা ভিক্ষা! নীলাদ্রিস আহমেদ চৌধুরী ইয়াসের হবু বউ কিনা রাস্তায় ভিক্ষা করছে, শুনতে ডিসগাস্টিংও লাগে। ব্যাপার না, বিয়ে করার দরকার নেই, তাহলে আর কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কিভাবে প্রবলেমের সলিউশন দিলাম, এবার আমাকে থ্যাঙ্কস জানিয়ে নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিন যে আপনি আমাকে বিয়ে করছেন না। হঠাৎ ইয়াস রোশনির গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল। রোশনি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। ইয়াস গিয়ে ওর চুলের মুঠি ধরে মুখটা উপরে তুললো। ইয়াসের হঠাৎ এমন ব্যবহারে রোশনি বেশ অবাকই হলো। সব কিছু তোর কাছে মজা, তাই না? জানিস এখন পর্যন্ত বেশিরভাগ মানুষদের ইনভাইট করা হয়ে গিয়েছে, তারপর যদি বিয়েটা ক্যান্সেল হতো তখন তোর মা বাবারই নাম খারাপ হতো, সেটা বুঝতে পারছিস? রোশনি ইয়াসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। তারা যে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে সেই বেলায় কিছু না, তাই না? আজ না হয় কাল বিয়ে তো তোমায় করতেই হবে। আর রোশনি ভ্রু কুঁচকালো। ইয়াস রোশনির কানের কাছে ফিসফিস করে বলল, তোমার শরীর আমার নাম নিয়ে নিশ্চয়ই তুমি অন্য কাউকে বিয়ে করতে চাবে না, রাইট? নাহলে এরপর যখন... ইয়াস আর বলতে পারলো না, এর আগেই রোশনি ওকে থাপ্পড় মেরে দিল। ইয়াস শয়তানে হাসি দিয়ে নিচের ঠোঁট কামড়ে রোশনির দিকে তাকালো। বাসরের জন্য রেডি হয়ে নাও বেবি, কারণ বিয়ে তো তুমি আমাকেই করতে হবে। রোশনি আবারও ইয়াসকে থাপ্পড় মারতে গেলে, কিন্তু ইয়াস এবার ওর হাতটা ধরে ফেলো আর ওর চোখে চোখ রেখে গভীরভাবে ওর হাতের চুমু খেলো। ইয়াস রোশনিকে রেখে বাইরে চলে যাচ্ছিল, তখন রোশনি আবার পেছন থেকে বলে উঠলো, আমি মরে যাবো কিন্তু আপনাকে বিয়ে করব না। ইয়াস কিচ্ছু বলল না, শুধু রোশনির দিকে ফিরে একটা বাঁকা হাসি দিল। ইয়াসের এমন রূপ দেখে রোশনির ভিতরটা মোচড় দিয়ে উঠলো। কাব্য শুভর রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল, কিন্তু নোভার রুম ক্রস করার সময় ওর কানে কারো গুনগুনানোর শব্দ বাড়ি খেলো। ইয়াস রোশনির বিয়ে উপলক্ষে নোভাকে ইনভাইট করা হয়েছে আর ও একেবারে বিয়ে শেষেই ফিরবে। কাব্য ওখানে দাঁড়িয়ে তা শুনতে লাগলো। নোভা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছিল আর গুনগুন করছিল। ওই টাইমে কাব্য ওকে দেখে ফেলে। নোভা যে রুমে ছিল সেখানে বাড়ির সবার ছবি আছে, একটা ফ্রেমের মধ্যে কাব্য আর ইয়াসের ছবি ছিল। নোভা সেটা নিয়ে নিজের সামনে ধরলো। আজই তোমাকে নিজের মনে কথা বলে দিব, অনেক অপেক্ষা করেছি, এবার আর না। কাব্যর যেন কথাটা শুনে মাথায় মঙ্গল গ্রহ ভেঙে পড়লো। আমার আগেই মনে হয়েছিল এই ভাইয়াকে পছন্দ করে, আর আজ তাদের গায়ে হলো, তাই হয়তো বা আজ সব বলে দিবে। না, আমার জন্য এমনিতে ভাইয়া আর রোশনির মাঝে অনেক ঝামেলা হয়েছে, এখন আর না। কাব্য ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ দরজা লাগানোর শব্দে নোভা পেছনে ফিরে তাকায়। আরে কাব্য, তুমি? আজ বাদে কাল যার বিয়ে তাকে তুমি প্রপোজ করতে যাচ্ছ, লজ্জা করে না তোমার? মানে কি বলতে চাচ্ছ এসব? ডন্ট ইনোসেন্ট, আমি সব শুনে ফেলেছি। তুমি আমায় ভুল বুঝছো। ও রিয়েলি? তো ওই ফটো ফ্রেম নিয়ে তুমি কি বলেছিলে? নোভা ব্যাপারটা বুঝতে পারো। ও জেনে যখন গিয়েছো তখন আর মিথ্যে বলে লাভ কি? ভালোবেসে ফেলেছি এই ফ্রেমে বন্দি মানুষটাকে, আর আজ আমি তাকে নিজের মনের কথা বলে দিব। বলেই নোভা গেট খুলতে গেল, কিন্তু তার আগে কাব্য ওকে ধরে ফেলল।
সমস্যা কি তোমার? তুমি ভাই আর রোশনির মাঝে একদম ঝামেলা করবে না। আজব তো, ওদের মাঝে আমি ঝামেলা করতে যাব কেন? আর তুমি আমার যেতেই বা দিচ্ছ না কেন? সে যদি আমায় পছন্দ না করে তাহলে বলে দিবে, তাই না? না, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। বোঝ না কেন নভা, আমি তোমায়। তুমি কি আমায় সত্যি কি তুমি বোঝো না? উফ। হঠাৎ কাব্য নোভার গালে কিস করে বসলো। নোভা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর কোনো ডাউট আছে? নোভা একবার ডানে একবার বামে মাথা নাড়ল। নোভা গিয়ে কাব্যকে জড়িয়ে ধরতে গেলে কাব্য ওকে আটকায়। তুমি না ভাইয়া